গোসল করতে পারতেছি না। ও আগো, ও মা! সমস্যা কি? ভাইজান, ভাইজান আমি আর পারতেছি না। আরে চুপ কর, নাটক করতেছে। হ্যাঁ, একটু কাজ করতে গেলেই নাটক শুরু হয়ে যায়। এই কাজ কর। না ভাইজান, আপনি বিশ্বাস করেন আমার খুব কষ্ট হইতাছে। ভাইজান আপনার পায়ে ধরে আজকাল আরে স্যার, পায়ে ধরতে আইছে, ফালতু সব নাটক করতে আইছে আমার লাগে, তাই না? শুন, ভালো ভালো বলতেছি, কাজ কর। কাজ করলে ভাত পাবি, নাইলে ভাত পাবি না। ভাইজান আপনি কেন আমার সাথে এরকম করেন ভাইজান? আমার স্বামী তো প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা পাঠায় ভাইজান আপনার কাছে, তারপরেও কি আমার দিয়ে আপনার কাম করার লাগে বলেন ভাইজান? আমি তো গর্ভবতী ভাইজান, আপনার কি আমার জন্য একটুও দয়া মায়া হয় না ভাইজান? এত এত শ্রমিক নিছেন ভাইজান, আরেকটা তো শ্রমিক নিতে পারতেন ইট বালু টানার জন্য ভাইজান। আমার খুব কষ্ট হইতেছে ভাইজান। এই তোর কষ্টের খেতা পুরি, উঠ উঠ। আল্লাহ, এই হারামজাদি, তোর জন্য মিস্ত্রিরা বসে রয়েছেন, আর এই মিস্ত্রিরা যে বসে রয়েছে না, যে ক্ষতি হইতেছে, এই ক্ষতি কিন্তু তোর পিঠের উপর দিয়ে উড়ম। যা যা কাজ কর। আসুন, কি যেন বললি তুই? তোর স্বামী বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা পাঠায়। হ্যাঁ, এই সেই টাকা তো আমার কাছে পাঠায়, কাজের জন্য পাঠায়, আমার কাজের জন্য। আমি যেটা মন চাই সেটাই করব। যা কাজ কর। ভাইজান আপনি কেন এমন করেন ভাইজান? আপনি তো আমার স্বামীর বড় ভাই, আর বড় ভাই তো বাবার সমতুল্য। আপনি কেমনি ওর বড় ভাই হইয়া বড় ছোট ভাইয়ের বউর সাথে এরকম ব্যবহার করতে পারেন? আমি তো গর্ভবতী ভাইজান, আমার লেখা কি আপনার একটু মায়া দেওয়া হয়? চুপ কর, ছোট মুখে বড় কথা। হ্যাঁ, কোনো কথা বলবি না, কাজ করতে বলছি, কাজ কর। হায় আল্লাহ, এটা আমি কি দেখতেছি? আমার স্ত্রীকে দিয়ে আমার ভাইয়া কাজ করে নিচ্ছে। ভাইয়া তুমি এটা কি করতেছো? আমি তোমার কাছে এটা আশা করিনি ভাইয়া। না না, আজকে আমার এর শেষ দেখতেই হবে। ফোন দিই। আমার স্বামী, একদম কোনো কথা বলবি না, চুপ কর, চুপ কর, কোনো কথা বলবি না। হ্যালো। হ্যাঁ ভাই, কেমন আছিস তুই? হ্যাঁ ভাইয়া, আমি অনেক ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভাই, আলহামদুলিল্লাহ, খুব খুব ভালো আছি। ভাইয়া সোনালি কি করতেছে? ও সোনালি, সোনালি তো বাসায় ঘুমাইতেছে ভাই। কেন, কি হয়েছে? না কিছু হয়নি। আচ্ছা আমাদের বাসা বাড়ির কাজের কি অবস্থা? হ্যাঁ মাশাআল্লাহ, বিল্ডিং এর কাজ তো প্রায় অর্ধেক শেষ, আর একটু বাকি আছে, কোনো সমস্যা নাই। আর বলিস না, কাজগুলো খুব সুন্দরভাবে হইতেছে। আর গত মাসে যে ইটের টাকাগুলো দিছিলি না, সেই ইটের টাকাগুলো শেষ, আবার নতুন করে ইট আনতে হবে। তুই আর কিছু টাকা পাঠা না ভাই। কি বলো ভাইয়া, আমি না কয়েকদিন আগেই তোমাকে 10 লক্ষ টাকা পাঠালাম, আবার এতগুলো টাকা আমি তোমাকে কিভাবে দিব বলো তো? দেখ, যদি তুই টাকা না দিস তাহলে কিন্তু আমি বাসার কাজ করতে পারবো না। যে অবস্থা আছে সেই অবস্থা কিন্তু ফালাই রাখবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে, তুমি টেনশন করো না, আমি যে করে হোক টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে, যে কোনোভাবে টাকা পাঠা, বাড়িতে টাকা পাঠা। জানিস তো তোর স্ত্রী অসুস্থ, তোর স্ত্রীর ভালো মন্দ তো আমারই দেখতে হয়। ফলমূল লাগে, ভালো ভালো খাবার লাগে, যত্ন নেওয়া লাগে, বুঝিস না? তুই আরো বেশি করে টাকা পাঠা, না হলে কিন্তু তোর স্ত্রীর অবস্থাও বেশি খারাপ, আর বাসার অবস্থাও বেশি খারাপ। হ্যাঁ ঠিক আছে, তাহলে রাখি ভাইয়া। আচ্ছা ঠিক আছে। টাকা টাকা তো আমি তোমাকে পাঠাবই। এই, এই, যা, গিয়ে কাজ কর। রং দেখে আর বাঁচি না। আশা বল, তুই বাড়িতে হঠাৎ করে? হ্যাঁ আমাকে দেখে অবাক হয়েছো তাই না? অবাক হওয়াটাই স্বাভাবিক। শোনো, বাংলাদেশে আসতে আমাকে বাধ্য করেছো তুমি। আজকে যদি তুমি আমার বয়সে বড় না হয়ে ছোট হতা না, এক থাপ্পড় দিয়ে তোমার সব কয়েকটা দাঁত ফেলে দিতাম। তুমি কিভাবে পারলা ভাইয়া? তুমি কিভাবে পারলা আমার স্ত্রীর সাথে অমানবিক নির্যাতন করতে?
তোমার কি একটাবারও মনে প্রশ্ন জাগে নাই এই আশরাফুল হুট করে কেন দেশে আসলো? শোনো তাহলে, এলাকাবাসী, পাড়া প্রতিবেশী, আমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই আমাকে ফোন দিয়ে বলতো, আশরাফুল তোর স্ত্রীর সাথে তোর ভাই অনেক খারাপ ব্যবহার করে, তাকে অত্যাচার নির্যাতন করে, তাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করায়। কিন্তু আমি বিশ্বাস করিনি। যখন আমি আসে এখানে দেখলাম, তখন তার অবিশ্বাস করে পারতেছি না। ভাই এখানে আমি আরো 20 মিনিট আগে আসছি, আসার পর যা যা দেখলাম আমার নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না, নিজের চোখকে বিশ্বাস করতে পারতেছি না। তুমি কিভাবে পারলে ভাইয়া আমার স্ত্রীর সাথে এমন অমানবিক নির্যাতন করতে? তুমি আইসো, আমি এরকম অবস্থায় তোমার ভাই আমার সাথে। তোরালি, তুমি চুপ থাকো, তোমাকে কিচ্ছু বলতে হবে না, আমি সব জানি। দেখ ভাই, তুই আসছিস, ভালো করছিস। চুপ থাকো তুমি, আর একটাও কথা বলবে না। আর একটা কথা বললে তোমাকে এখানে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। আমাকে একটা কথা বলো তো, একটা মানুষের বেঁচে থাকার জন্য কি প্রয়োজন? একটা বাড়ি করেছি, আমাদের গাড়ি আছে, আরো একটা বাসার ফাউন্ডেশন চলতেছে। আর কি চাও তুমি ভাইয়া বলো তো? ভাই তুই ব্যাপারটা বোঝাচ্ছিস। এই চুপ! আর একটাও কথা বলবি না, আমি বলবো, তুই শুধু শুনবি। এই তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? আজকে আজকে তোমাকে তুই বলতে বাধ্য হচ্ছে আমি। জীবনে কোনোদিন তোমাকে তুমি ছাড়া তুই বলিনি, শুধুমাত্র তুই বলতে বাধ্য করেছিস। তুই এই কিভাবে পারিস, কিভাবে পারিস নোংরামো করতে? এই তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? মাত্র 200 টাকার বিনিময়ে মানুষের খেতে তুই কামলা দিতি, মানুষের বাসায় দিন মজুরি কাজ করতি। অভাব অনটনের সংসার, আমাদের সংসারে ঠিক মতো ভাত জুটতো না, না খেয়ে থাকতে হতো আমাদের। সেই অবস্থা থেকে আমি আমার চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে চলে গেলাম প্রবাস নামক জেল খাটাতে। সেখানে গিয়ে এত এত পরিশ্রম করেছি, এত এত টাকা পয়সা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে। তুমি যদি সারা জীবন বসেও খাও, তাও টাকা পয়সা ফুরাবে না। তোমার কাছে আমার একটাই চাওয়া ছিল, শুধুমাত্র আমার এই স্ত্রীর দেখাশোনার দায়িত্ব একমাত্র তোমার। কারণ আমার স্ত্রী একজন এতিম, তার মা বাবা নাই। আমি ভেবেছিলাম তোমার হাতে আমার স্ত্রীকে তুলে দিয়ে আমি 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 নিশ্চিন্তে থাকতে পারবো। এ আমার নিশ্চিন্তে থাকা। আমি যখন প্রবাসে ছিলাম, তুমি আমাকে ফোন দিয়ে বলতে, আশরাফ তোর স্ত্রীর অসুস্থ, তোর স্ত্রীর চিকিৎসা লাগবে, তোর স্ত্রীর ভরণ পোষণ লাগবে, আমাকে টাকা পটা। আমি পই পই করে তোমাকে টাকা পয়সা পাঠাইছি, একটাবারও নিজের কথা ভাবি নাই, নিজের দিকে তাকাই নাই। জানো প্রবাস জীবন কতটা কষ্টের, কতটা বেদনাদায়ক? শোনো, 24 ঘন্টার মধ্যে 16 ঘন্টায় কাজ করি আমি। নিজের একটা ইঞ্জিন মনে করি, এই ইঞ্জিনে যতটুকু তেল দেওয়া যায় ততটুকু সে পরিশ্রম করে। মন চাইলেও একটা ভালো জিনিস খেতে পারি না, ভালো একটা পোশাক পরতে পারি না। আমি সব সময় মনে করি বাংলাদেশে আমার পরিবার আছে, আমার ভাই আছে, আমার স্ত্রী আছে। আর তুমি কিনা দিনের পর দিন আমার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছো, তাকে দিয়ে বাসা বাড়ির প্রত্যেকটা কাজ করাইছো। আমি কি কম টাকা পয়সা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে? এত এত টাকা পয়সা পাঠাইছি তোমার অ্যাকাউন্টে, তুমি তো আমার স্ত্রীর জায়গায় আরো একটা শ্রমিক বাড়াতে পারতা। আজকে যদি আমার স্ত্রীর জায়গায় তোমার স্ত্রী হতো, আমাদের বোন হতো, তুমি কি পারতে পারা এমন অমানবিক কাজ করতে? নিশ্চয় পারতা না। এই যে আমার স্ত্রী, যার সাথে তুমি এত এত খারাপ ব্যবহার করো, অত্যাচার নির্যাতন করো, এই মেয়েটি একটাবারও ফোন দিয়ে আমাকে বলে নাই, আশরাফুল তোমার ভাই আমার সাথে খারাপ ব্যবহার করে, আমাকে অত্যাচার নির্যাতন করে? তোমাকে সব সময় সম্মান করে, শ্রদ্ধা করে, বড় ভাই হিসেবে দেখে। আর আমি তো তোমাকে শুধু বড় ভাই না, আমার ভাইও মনে করি। আমি যখন অনেক ছোট তখন আমার বাবা মারা যায়, আমার বয়স যখন 7 বছর তখন আমার বাবা মারা যায়। মা বাবার মুখটি কেমন, তাদের আকৃতি কেমন, তাদের চেহারা কেমন তা আমার মনে নাই। আমি বাবা মা বলতে আমি তোমাকে বুঝি, তোমাকে এতটা বিশ্বাস করি, এতটাই শ্রদ্ধা করি, যার জন্য নিজের চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়ে চলে গেছে প্রবাস নামক জেলখানায়। আর সেখান থেকে এত এত টাকা পয়সা পাঠাইছি তোমার জন্য, তা তুমি যদি বসেও খাও তাও শেষ হবে না। জানো আশরাফ, তুমি প্রবাসে যতটা না কষ্ট করছো, এর চেয়ে বেশি কষ্ট করছি আমি বাংলাদেশে তোমার বাড়িতে থেকে।
ভাই ভাই আমি অনেক বড় ভুল করছি ভাই, আমি এতটাই অন্যায় করছি, এতটাই ভুল করছি যেটা আসলে আমার অযোগ্য। ভাই তুই আমাকে মাফ করে দে ভাই। ছাড়ো ভাইয়া, তুমি যে অন্যায় করেছো সে অন্যায়ের কোনো ক্ষমা হয়নি। শোনো, আমি তোমাকে গাড়ি করে দিয়েছি, বাড়ি করে দিয়েছি, অন্য একটা বাসার ফাউন্ডেশন করে দিয়েছি, আমি সব কিছু তোমাকে ভিক্ষা দিব। যে জায়গায় আমার স্ত্রীর কোনো সম্মান নাই, যে জায়গায় আমার স্ত্রীকে তুমি ভালোবাসতে পারো না, সে জায়গায় আমি আর থাকবো না। আমি তোমাকে সব কিছু ভিক্ষা দিয়ে গেলাম। আর একটা আবার মনে রাখো, আজকের পর থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই। আজকের পর থেকে আমি জানবো আমার ভাই মৃত, আমার ভাই বলে কেউ ছিল না। না না ভাই, না তুই এই কাজটা করিস না। ছাড়ো ভাইয়া, ছাড়ো। আশরাফ, তোমার তো বড় ভাই হয়, তুমি এবারের মতো তাকে মাফ করে দাও। হ্যাঁ বউ, তুমি আমার শেষবার মতন ক্ষমা করে দে, ওকে ফিরিয়ে আনো ভাই। মাফ করে দাও এবারের মতো। দেখেছো, যাকে তুমি এতটা অত্যাচার নির্যাতন করতা সে তোমাকে ক্ষমা করে দিতে বলতেছে। আসলে সোনালী মহান ভাইয়া, তোমার তো গর্ব হওয়া উচিত ছিল। কয়েকদিন পর আমাদের বংশের বাতি আসবে, আমার সন্তান আসবে। তুমি তো উচিত ছিল তোমার আমার স্ত্রীকে সেবা শুশ্রূষা করা, তাকে দেখাশোনা করা, আমাদের সন্তানের জন্য একটা ভালো কিছু করা। ভাই আর লজ্জা দিস না ভাই, আর লজ্জা দিস না। আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ নাই। তুই আমাকে এই লজ্জা থেকে আমাকে ক্ষমা কর। আশরাফ, আমি তোমাকে বলছি, ভাইয়াকে এবারের জন্য মাফ করে দাও। ভুল তো মানুষই করে, তাই না? ভাইয়া, আপনিও আর এরকম করবেন না। আমার বড় ভাই নেই, আমি এ বাড়িতে আসার পর ঠিক আপনাকে আমি বড় ভাইয়ের মতো সম্মান করি। হ্যাঁ, আমি এই কানে ধরছি, আমি বড় হয়ে কানে ধরছি। আর কখনোই তোমাদের সাথে এমন কোনো অন্যায় করব না যার কারণে তোমরা আমার থেকে কষ্ট পাও। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। চলো সোনালি, চলো।